একটা নির্বাচন জেতা মানে কিন্তু শুধু ভাষণ বা মিছিল নয়, এর পেছনে থাকে একটা নিখুঁত পরিকল্পনা, বলতে পারেন একটা যুদ্ধের নকশা। আজ আমরা ঠিক সেরকমই একটা আসল নির্বাচনী ব্লুপ্রিন্ট ব্যবচ্ছেদ করব। জায়গাটা হলো পশ্চিমবঙ্গের নয়াগ্রাম। দেখব কিভাবে এই একটা ডকুমেন্ট একটা গোটা অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আসুন এর গভীরে ঢোটা যাক। তো প্রশ্নটা হল, একটা নির্বাচন সত্যি সত্যি জেতা যায় কিভাবে? দেখুন, প্রশ্নটা শুনতে খুব সোজা, কিন্তু এর উত্তরটা বেশ জটিল। আর এই পুরো আলোচনাটাই আসলে ওই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। আর এর জন্য আমরা কেস স্টাডি হিসেবে বেছে নিয়েছি নয়াগ্রামকে। যে কোনো যুদ্ধে নামার আগে নিজের জমিটা মানে যুদ্ধক্ষেত্রটা চেনাটা সবচেয়ে জরুরি, তাই না? রাজনীতিও ঠিক তাই। তো চলুন সবার আগে আমরা নয়াগ্রামের মাটির বাস্তবতাকে বুঝি। এখানকার ভূগোল, সমাজ, অর্থনীতি সবকিছু একবার দেখে নেওয়া যাক। এই যে দেখছেন পশ্চিমবঙ্গের মানচিত্র, এখানেই রয়েছে নয়াগ্রাম, জঙ্গলমহলের একেবারে বুকের মধ্যে থাকা একটা গ্রামীণ বিধানসভা কেন্দ্র। এর কিন্তু একটা নিজস্ব রাজনৈতিক ইতিহাস আছে, একটা আলাদা সামাজিক বুনন আছে, আর এটাই একে অন্য যে কোনো এলাকার থেকে বেশ আলাদা করে তোলে। এই যে ডেটাটা দেখছেন, এটাই কিন্তু নয়াগ্রামের রাজনীতির আসল চাবিকাঠি। ভালো করে দেখুন, এখানকার জনসংখ্যার প্রায় 40% তফসিলি উপজাতি, আরও 20% বেশি তফসিলি জাতি, মানে সব মিলিয়ে 60%-এরও বেশি ভোট একটা নির্দিষ্ট সামাজিক সমীকরণের উপর দাঁড়িয়ে। সোজা কথায়, যে এই অঙ্কটা বুঝতে পারবে, নয়াগ্রাম তার। এই রিপোর্টটায় একটা শব্দ বারবার ব্যবহার করা হয়েছে, উন্নয়ন ঘাটতি বা ডেভ গ্যাপ। এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল টার্ম নয়, এটা ওখানকার মানুষের রোজকার জীবনের একটা কঠিন সত্যি। মানেটা কি? মানে হলো ভাঙাচোরা রাস্তা, প্রত্যেক বছর বর্ষায় বন্যার ভয়, আর এলাকার ছেলেদের কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হওয়া। এটাই হলো নয়াগ্রামের আসল ছবি। বেশ, তাহলে মাঠের পরিস্থিতিটা তো বোঝা গেল। এবার আসুন দেখি, যিনি এখন ক্ষমতায় আছেন সেই বর্তমান বিধায়কের রিপোর্ট কার্ডটা ঠিক কি বলছে। ওনার আসল শক্তিটা কোথায়, আর কোন দুর্বলতাগুলো ওনাকে বিপদে ফেলতে পারে। এই বারচারটা একটু খেয়াল করুন, 2016 থেকে 2021-এর মধ্যে কি হয়েছে দেখুন। তৃণমূলের ভোট শেয়ার কিন্তু প্রায় 58% থেকে কমে 52% নেমেছে, আর উল্টো দিকে বিজেপির ভোট 33% থেকে বেড়ে 41% হয়েছে। এর মানেটা খুব পরিষ্কার, লড়াইটা আর একতরফা নেই, প্রতিপক্ষ কিন্তু ধীরে ধীরে জমি শক্ত করছে। যে কোনো নেতারই একটা ব্যালেন্স শিট থাকে, একদিকে শক্তি, অন্যদিকে দুর্বলতা। এখানকার বিধায়ক দুলাল মুর্মুর ক্ষেত্রেও তাই। ওনার শক্তির দিকে কি আছে? তিনি একজন স্থানীয় এসটি নেতা, আর তার তৃণমূল স্তরের নেটওয়ার্কটা বেশ মজবুত। কিন্তু দুর্বলতার দিকটাও দেখুন, পৃষ্ঠপোষকতা আর দুর্নীতির অভিযোগ, সঙ্গে দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব, আর তার ওপর শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির যে একটা বিরাট ছায়া পড়েছে, সেটা তো ওনার ভাবমূর্তিকে অনেকটাই ধাক্কা দিয়েছে। এই স্কোর কার্ডটা দেখুন, রিপোর্ট বলছে মানুষের জীবনের 3টে সবচেয়ে জরুরি দিক: সরকারি পরিষেবা, এলাকার পরিকাঠামো আর সরকারের ওপর মানুষের বিশ্বাস। এই প্রত্যেকটাতেই বর্তমান বিধায়কের পারফরমেন্স নিম্নমানের। এগুলো কিন্তু শুধু কয়েকটা নম্বর নয়, বলতে পারেন এটা প্রশাসনের ব্যর্থতার একটা চূড়ান্ত প্রমাণপত্র। তো এতক্ষণ তো নেতাদের কথা হলো, কিন্তু রাজনীতি তো শুধু নেতামন্ত্রী নিয়ে হয় না, আসল নির্ধারক তো জনগণ, ভোটাররা। চলুন এবার কান পাতা যাক, শোনা যাক নয়াগ্রামের সাধারণ ভোটারদের মনে ঠিক কী নিয়ে ক্ষোভটা জমে আছে। এই সংখ্যাটা 55.6%। একবার ভাবুন, এর মানে হল নয়াগ্রামের অর্ধেকেরও বেশি কর্মক্ষম মানুষের হাতে কোনো স্থায়ী কাজ নেই। এদের বলা হচ্ছে প্রান্তিক কর্মী। এটা কিন্তু শুধু একটা ডেটা পয়েন্ট নয়, এটা হাজার হাজার পরিবারের অনিশ্চিত ভবিষ্যতের একটা গভীর অর্থনৈতিক সংকটের ছবি। মাঝে মাঝে ডেটা থেকেও মানুষের মুখের কথা অনেক বেশি শক্তিশালী হয়। যেমন এই অভিযোগটা শুনুন, রেশনের চালে পাথর আর পোকা পাওয়া যাচ্ছে, কিন্তু জেলার অফিসাররা কোনো কথাই শোনে না। ভাবুন তো একবার, যখন সরকারের দেওয়া দুমুঠো অন্যের ওপরেও ভরসা রাখা যায় না, তখন বুঝতে হয় যে সিস্টেমটা ঠিক কতটা ভেঙে পড়েছে। এটা হয়তো একটা ছোট উদাহরণ, কিন্তু এটা মানুষের রোজকার বঞ্চনার একটা জ্বলন্ত ছবি। মানুষের এই যে জমে থাকা রাগ, এর পিছনে কিন্তু একটা কারণ নয়, অনেকগুলো কারণ আছে। একদিকে যেমন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে চাকরি হারানো হাজার হাজার ছেলেমেয়ে, অন্যদিকে 2021-এর ভোট পরবর্তী হিংসার ভয়টা এখনও মানুষের মনে টাটকা। তার সাথে আছে বেকার যুবকদের হতাশা, আর পদে পদে দুর্নীতি তো আছেই। সেই কাটমানি থেকে শুরু করে বন্যার ত্রাণের জিনিসপত্র লুট, এই সব ক্ষোভের আগুন একসাথে হয়ে একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি করেছে।
বেশ, তো একদিকে এই সব সমস্যা আর মানুষের জমে থাকা ক্ষোভ, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বী দল এগোবে কিভাবে? এই রিপোর্টেই একটা চতুর্মুখী কৌশলের প্রস্তাব দেওয়া হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং নাম, চতুর্মুখ মতবাদ। এই চতুর্মুখ মতবাদ জিনিসটা কি? এর 4টে মুখ মানে 4টে আলাদা বার্তা। প্রথমটা হলো শিব, অর্থাৎ রুদ্ররূপে দুর্নীতি আর অপরাধকে আক্রমণ করা। দ্বিতীয় মুখটা হলো বিষ্ণু, মানে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে স্থিতিশীলতা দেওয়ার আশ্বাস। তৃতীয়টা ব্রহ্মা, চাকরি আর প্রযুক্তির মাধ্যমে নতুন উন্নয়নের স্বপ্ন দেখানো। আর চতুর্থ এবং শেষ মুখটা হলো দুর্গা, অর্থাৎ এলাকার সংস্কৃতি, নারী এবং ঐতিহ্যকে রক্ষা করার প্রতিশ্রুতি। তো বড় বড় তত্ত্ব তো হলো, কিন্তু আসল কাজটা তো হয় একেবারে মাটির কাছাকাছি, তাই না? এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে, কিভাবে ওই চতুর্মুখ মতবাদকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। দেখুন, প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একেবারে নির্দিষ্ট প্রতিশ্রুতি। মহিলাদের জন্য পাইপলাইনের জল স্কলারশিপ, যুবকদের জন্য জব ফেয়ার, বিনামূল্যে কোচিং, সাঁওতাল সম্প্রদায়ের জন্য বন অধিকার আইন আর উৎসবের জন্য ফান্ড। আবার কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। টার্গেট খুব পরিষ্কার, প্রত্যেকটা গোষ্ঠীর কাছে পৌঁছানো। দেখুন, শুধু কৌশল দিয়ে হয়তো একটা ভোট জেতা যায়, কিন্তু একটা এলাকাকে শাসন করতে, তাকে উন্নত করতে, তার জন্য লাগে একটা সুস্পষ্ট পরিকল্পনা, একটা ব্লুপ্রিন্ট। চলুন এবার সেই ব্লুপ্রিন্টটা দেখি। নয়াগ্রামকে বদলে দেওয়ার জন্য ঠিক কি কি নির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বলা হয়েছে? এখানে কিন্তু কোনো ফাঁকা প্রতিশ্রুতি নেই, একেবারে কনক্রিট হিসাব দেওয়া আছে। কোন প্রকল্পে কত টাকা বিনিয়োগ করা হবে আর তার বদলে সাধারণ মানুষ কি পাবে তার একটা স্পষ্ট খতিয়ান। যেমন ধরুন, ১০০ কোটি টাকা দিয়ে শুধু রাস্তা তৈরি হবে না, এর ফলে ১০টা গ্রামের মানুষের জীবনযাত্রাই বদলে যাবে। কিংবা ধরুন ৩০ কোটি টাকার একটা চালকল, এটা শুধু একটা কারখানা নয়, এর মানে হল প্রায় ১৫০টা স্থানীয় পরিবারের রোজগারের ব্যবস্থা হওয়া। এই ব্লুপ্রিন্টের আরও একটা বড় দিক হল কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলোকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। প্রতিশ্রুতিটা খুব সহজ এবং খুব শক্তিশালী, যা ইতিমধ্যেই মানুষের অধিকার, সেটা নয়াগ্রামের প্রত্যেকটা ঘরে ১০০% পৌঁছে দেওয়া হবে। পাকা বাড়ি, কলের জল, স্বাস্থ্য বীমা, এগুলোকে কোনো নতুন দান হিসেবে দেখানো হচ্ছে না, বরং এগুলোকে মানুষের অধিকারের গ্যারান্টি হিসেবে তুলে ধরা হচ্ছে। তাহলে আমরা গোড়া থেকে শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট দেখলাম। ডেটা অ্যানালিসিস, মানুষের খুব বোঝা, তার উপর ভিত্তি করে কৌশল তৈরি, আর সবশেষে একটা উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা। সবকিছু একেবারে নিখুঁতভাবে সাজানো। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, এত নিখুঁত একটা পরিকল্পনা, এত ডেটা, এগুলো কি সত্যি ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি গণতন্ত্রের শেষ কথাটা বলার অধিকারটা সবসময় সাধারণ ভোটারদের হাতেই থেকে যায়? এর উত্তর সেটা তো সময়ই দেবে।